সোনালী তার বাবা মা, দুই দাদা এবং দুই বৌদির সঙ্গে একটি শহরে থাকে। সোনালীর বাবা রতন বাবু অক্লান্ত পরিশ্রম করে দুই ছেলেকে বড় বড় স্কুল কলেজে পড়াশোনা করিয়ে একেবারে যোগ্য তৈরি করেছে। সোনালীর যখন মাত্র 15 বছর বয়স ছিল তখনই এক এক করে তার দুই দাদার বিয়ে হয়ে যায়। আর ততদিনে রতনবাবু চাকরি থেকে রিটায়ার হয়ে যায়। আর তখনই সোনালীর পড়াশোনাও বন্ধ হয়ে যায়। ক্লাস 12 এর পরে সোনালী আর পড়াশোনা করতে পারে না। দেখতে দেখতে অবস্থা এমন জায়গায় পৌঁছে যায় যে রতনবাবু, মীনা দেবী আর সোনালী তিনজনই তাদের বাড়ির বাকি সদস্যদের কাজের লোকে পরিণত হয়। একদিন দেখতে দেখতে সোনালীর বয়স 22 বছর হয়ে গেল। এবার ওর একটা বিয়ের ব্যবস্থা করতেই হবে। ওকে এই বাড়ির লোকজনদের 5 ফরমাস খাটার জন্যই জন্মেছে নাকি? তোমার কাছে এখন এত টাকা আছে যে তুমি তোমার মেয়েকে বিয়ে দিতে পারবে? তোমার কাছে কি কোনো টাকা আছে? যতদিন না তোমার ছেলে বৌমারা চাইছে ততদিন পর্যন্ত আমাদের মেয়ের বিয়ে দেওয়া কিছুতেই সম্ভব হবে না। ওরা চাইছে না বলে আমরাও তো মুখ বুজে বসে থাকলে হবে না। আমাদের একটা ব্যবস্থা করতেই হবে। দরকার হলে আমি ছেলে বৌমাদের সাথে কথা বলবো। প্রত্যেকদিন এরকম আমার রাজকুমারীর মতো মেয়েটাকে কাজ করতে দেখতে আমার একদম ভালো লাগছে না। রতনবাবুর কথা বলা শেষ হতে না হতেই সোনালী সেখানে চলে আসে। কিরে, এই সকাল সকাল এমন ঘেমে স্নান করে এলি কেন? কোথায় গিয়েছিলিস? আবার নিশ্চয়ই তোর বৌদিরা কোনো কাজ করতে পাঠিয়েছিল। না না, কোথাও পাঠাইনি, বাড়িতেই কাজ করছিলাম। সবাইকে সকালবেলা চা দেওয়ার পরে হঠাৎ বড় বৌদি আমাকে ডেকে বলল আজকে বড় বৌদির মা আসবে, তাই জন্য আমি বাড়ির সিঁড়িগুলো ভালো করে পরিষ্কার করে দিই। এতগুলো সিঁড়ি তো, তাই ঝেড়ে মুছে আবার শুকনো করে পরিষ্কার করতে সময় লেগে গেছে। এই কথা শুনে মীনা দেবীর চোখে জল চলে আসে। তুমি ঠিকই বলেছো। তুমি এবার তোমার ছেলেদের সঙ্গে কথা বলো। এভাবে আর সহ্য করা যাচ্ছে না। ওদের জন্য আমার মেয়েটার পড়াশোনাও হয়নি, আর ওদের হাতে সবকিছু ছেড়ে দিলে কোনোদিনও আমার মেয়েটার বিয়েও হবে না। কিন্তু তার আগে আমাকে একটা ভালো পাত্রের সন্ধান করতে হবে। এদের হাতে পাত্র খোঁজার ভার দিলে এরা আমার মেয়ের সাথে ভালো কোনো ছেলের সঙ্গে বিয়ে হতে দেবে না। আমি একজন আগে ভালো আর যোগ্য পাত্র খুঁজে নিই, তারপর না হয় আমার এই অযোগ্য বাড়ির সদস্যদের সেই ব্যাপারে জানাবো। দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। রতনবাবু সোনালীর জন্য একটি ভালো পাত্রের সন্ধান নিয়ে এসে নিজের বাড়িতে সেই ব্যাপারে জানায়। সমস্ত কথা শোনার পরে সোনালীর দুই বৌদি রঞ্জিতা এবং জয়া প্রচন্ড পরিমাণে রেগে যায়। তারা সেই মুহূর্তে বাড়ির সামনে নিজেদের রাগ প্রকাশ না করলেও এই নিয়ে তারা বেশ ভালো রকমের আলোচনা শুরু করে দেয়। তারা কিছুতেই সোনালীর বিয়ে দিতে রাজি হয় না। আমাদের শ্বশুর মশাইয়ের এলে মাছে বলতে হবে, ঠিক খুঁজে খুঁজে নিজের মেয়ের জন্য একটা ধনী পরিবারের সম্বন্ধ নিয়ে চলে এসেছে। এই ছেলেটার সাথে বিয়ে দিলে সোনালী তো আমাদের থেকেও বড় লোক হয়ে যাবে। তখন দেখবো ও আমাদের মাথার উপর ছড়ি ঘোরাচ্ছে। আর শুধু কি তাই, ও চলে গেলে আমাদের 5 ফরমাস কে খেটে দেবে? এখন এই বাজারে নতুন কাজের লোকের কত দাম বলো তো? ওরা যা মাহিনা চায় সেরকম মাহিনা দিতে আমাদের স্বামীরা রাজি হবে বলে তোমার মনে হয়? সত্যিই তাই, তুমি একদম ঠিক বলেছো। সোনালীর বিয়ে হয়ে গেলে আমাদেরকে এই বাড়ির কাজের মাসি হয়ে থাকতে হবে। এত বড় ঝুঁকিটা আমরা নিতে পারবো না। কি করি বলো তো? একবার বাবার কাছ থেকে জানতে হবে যে কোন পাত্রের সাথে এরা আমাদের ননদিনী রায়বাঘিনীর বিয়ে ঠিক করেছে। তারপর বিয়ে ভেঙে দেওয়ার দায়িত্বটা না হয় আমরাই নিয়ে নিলাম। নিজেদের ভালো থাকার জন্য এটুকু তো করতেই পারি। ছোটবেলা থেকে তো শুনে আসছি উপরওয়ালা তাদেরই সাহায্য করে যারা নিজেরা নিজেদের সাহায্য করতে চায়। কিভাবে বিয়ে ভাঙবে? নিজের বৌদিরা গিয়ে ননদের নামে নিন্দা করলে সেটা তো ভালো দেখায় না। আর এই কথা যদি আমাদের বাড়ির লোকেরা জানতে পারে যে আমরা সোনালীর বিয়ে ভেঙেছি, তাহলে তো আরো বড় বিপদের সৃষ্টি হবে। এভাবেই তারা দুজনে তাদের ননদের বিয়ে ভাঙার জন্য প্ল্যানিং করতে থাকে। আর অন্যদিকে তাদের শ্বশুর বাড়িতে তাদের ননদের এঙ্গেজমেন্ট নিয়ে বেশ উৎসব শুরু হয়ে যায়। রঞ্জিতা এবং জয়া বারণ করা সত্ত্বেও তাদের স্বামীরা তাদের বোনের এঙ্গেজমেন্টে বেশ কিছু করে অর্থ দিয়ে সাহায্য করতে থাকে। এই ঘটনায় রঞ্জিতা আর জয়া আরো বেশি রেগে যায়। তারা এমন অবস্থাতে সিদ্ধান্ত নেয় যাতে সোনালীর এই বিয়েটা ভেঙে যায়, আর সেই সঙ্গে ভবিষ্যতেও যেন তার কোনোদিনও বিয়ে না হয়। দেখতে দেখতে সোনালীর এঙ্গেজমেন্টের দিন চলে আসে। সবাই বেশ খুশি খুশি সেই উৎসবে সামিল হয়। আর সেখানে একটি অচেনা অজানা ছেলে এসে উপস্থিত হয়। তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলে সোনালী? তুমি আমাকে বললে ভালো চাকরি খুঁজতে, আর সেটার জন্য আমাকে অন্য শহরেও পাঠালে, আর আমার অনুপস্থিতিতে তুমি এখানে বিয়ে করছো? বিয়ে তো হচ্ছে না, এঙ্গেজমেন্ট হচ্ছে। কিন্তু তুমি কে? তুমি এখানে কি করতে এসেছো? আর তুমি আমাদের ননদকে চিনলেই বা কি করে? আমার ননদ যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এমনটাই বা কেন বললে? আমার আর সোনালীর প্রায় 3 বছর আগে বিয়ে হয়ে গেছে। সোনালীর বাড়ির লোক আমাদের সম্পর্কের ব্যাপারে মানবে না, এটাও জানতো।
সেই কারণে আমরা লুকিয়ে কোর্ট ম্যারেজ করে নিয়েছিলাম। ভেবেছিলাম কয়েক বছরের মধ্যে আমি একটু প্রতিষ্ঠিত হয়ে গেলে আমাদের বাড়িতে এসে সোনালির সাথে বিয়ের কথাটা বলবো, কিন্তু তার মধ্যে যে এসব কিছু হয়ে যাবে আমি স্বপ্নেও ভাবিনি। এসব আপনি কি বলছেন? কে আপনি? আমি সারা জীবনে কোনোদিনও আপনার মুখটাও দেখিনি। আর আপনি বলছেন আমি আপনাকে বিয়ে করেছি, কোর্ট ম্যারেজ করেছি বললেন তো? কই সেই পেপারটা দেখান দেখি। কেউ বলবে এই মেয়ে ক্লাস 12 পর্যন্ত পড়েছে, জ্ঞানের নারী একেবারে টন টন করছে। এবারে ছেলেটা কি করে বিয়ের কাগজ দেখাবে উপরবালাই জানি। আমি কি বিয়ের কাগজ নিয়ে নিয়ে ঘুরছি নাকি? আর আমি কোনো মতেই এই কাগজটা তোমার হাতে দেবো না। তুমি যদি ওটা ছিঁড়ে ফেলে দাও তখন তো আরোই প্রমাণ করতে পারবো না যে আমাদের বিয়ে হয়ে গিয়েছিল। যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল, ঠিক হয়েছে একদম। কর এঙ্গেজমেন্ট কর এবার। খুব শখ তাই না দাদার টাকায় এঙ্গেজমেন্ট করার? আপনারা কেউ এর কথাই বিশ্বাস করবেন না। আমি সত্যি এই ছেলেটাকে একদম চিনি না। আমার সাথে আপনার কি শত্রুতা বলুন তো? কথা নেই বার্তা নেই, হঠাৎ আমার এঙ্গেজমেন্টের দিনে এসে এভাবে আমার নামে মিথ্যা রটাচ্ছেন কেন? মিথ্যা মোটেও আমি রটাইনি। আপনারা চাইলে আমি আমার মা বাবাকে এখানে আনতে পারি, কিন্তু আমি আনবো না। যেই সোনালি করে এত ভরসা করেছিল তার এরকম রূপ ওরা কোনো মতেই মেনে নিতে পারবে না। এই বলে রোহন সেখান থেকে চলে যায়। রতনবাবু এবং মীনা দেবীও কিছু বুঝতে পারে না। পাত্রপক্ষ থেকে আসা লোকজন প্রত্যেকেই সোনালি এবং তার বাড়ির লোকের উপর প্রচন্ড রেগে যায়। তারা সবাই রেগে মেগে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পরে সোনালির দুই দাদাও সোনালির উপর প্রচন্ড রেগে থাকে এবং তারা সোনালিকে প্রচন্ড ভাবে অপমান করে। সোনালি বারবার নিজের সততা যাচাই করার চেষ্টা করলেও কেউ তার কথা শুনতেই রাজি হয় না। ছি 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 ছি, পেটে বিদ্যা না থাকলে যে মানুষ এত নির্লজ্জ আর এত অসভ্য তৈরি হয় সেটা তোকে না দেখলে হয়তো প্রমাণই পেতাম না। আজ এই ঘটনার পরে পাড়ার লোকদের কাছে আমরা মুখ দেখাবো কি করে সেটাই তো ভেবে পাচ্ছি না। তোরা আমার কথা একটু বিশ্বাস কর দাদা। রাস্তা থেকে অচেনা অজানা একটা ছেলে এসে তোদের যা বললো তোরা সেটাই বিশ্বাস করে নিলি, অথচ তোদের নিজের বোনের কথা বিশ্বাস করতে পারছিস না। শিক্ষার কথা তোরা বলিস না অশোক। তোদেরকেও তো এত কষ্ট করে এত বড় বড় জায়গায় পড়াশোনা করিয়েছিলাম, কি লাভ হলো? সেই তো বৌমাদের হাতের পুতুল হয়ে বসে আছিস। নিজেদের বিয়ের পরে পরে বোনের পড়াশোনাটা বন্ধ করে দিলি। তোরা বলছিস শিক্ষার কথা? আপনাদের এই প্রশ্রয়গুলোর জন্যই তো আপনাদের মেয়ে এরকম তৈরি হয়েছে। আপনার মেয়ে সম্মানের কথা ভুলে গিয়ে এমন জায়গায় পৌঁছেছে যে নিজের এঙ্গেজমেন্টের দিন পুরানো প্রেমিক না থুড়ি প্রাক্তন স্বামী এসে আপনার মেয়ের নতুন স্বামীর সঙ্গে ঝামেলা করছে। ছি! প্রাক্তন স্বামী বলছো কেন? ওদের ডিভোর্স তো হয়নি। ওই ছেলেটা বোধহয় আর কোনোদিনও সোনালীকে ঘরের বউ করবে না, আর ওর সাথে ডিভোর্স না হওয়া পর্যন্ত সোনালীর অন্য কোথাও বিয়েও হবে না। তার মানে ও সারা জীবন আমাদের ঘরেই বসে খাবে। একের পর এক অপমান শুনতে শুনতে সোনালী প্রচন্ড বিরক্ত হয়ে ওঠে। তার নিজের বাড়ির লোক, দাদা, বৌদি, বাবা মা কেউই তার কথাতে আর বিশ্বাস করতে পারছে না দেখে এমন অবস্থায় সোনালী বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তার বাবা মা তাকে অনেকবার থামানোর চেষ্টা করলেও সোনালী কারোর কোনো কথা শোনে না। সোনালী একেবারে বাস রাস্তায় চলে আসে, আর একটু হলেই হয়তো সোনালীর খুব ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, কিন্তু সেই মুহূর্তে একজন এসে সোনালীকে বাঁচায়। আপনারা কি রাস্তা পার হওয়ার আগে চারিদিকে দেখে পার হন না? এক্ষুনি কতবার একটা বিপদ হয়ে যেত আপনি জানেন? আপনি তো মরে ভূত হয়ে যেতেন। কিন্তু আপনার এই দোষের জন্য বাসের ড্রাইভারকে সারা জীবন ভুগতে হতো। শুধু তাই নয়, আপনার বাড়ির লোককেও ভুগতে হতো। আমার বাড়ির লোক ভুগতো না, ওরা আনন্দ পেত। আমি বেঁচে আছি বলেই তো ওদের এত সমস্যা। আমি না থাকলে ওদের সব সমস্যা মিটে যেত। আমি তো আপনার প্রাণ বাঁচালাম, সেই হিসেবে আপনার আমাকে কিছু দিয়ে পুরস্কৃত করা উচিত ছিল। অন্তত মানবিকতা অনুসারে তো সেইটুকু করাই উচিত। আপনার সাথে কি হয়েছে বা আপনার এমন অবস্থা কেন সেটা জানিয়ে আমাকে পুরস্কৃত করুন। আমি যদি আপনাকে আরো সাহায্য করতে পারি তাহলে আরো খুশি হব। কেন? আমি আপনাকে বলবো কেন? আমি তো আপনাকে বলিনি আমাকে বাঁচাতে। আপনি আমাকে বাঁচিয়েছেন বলে আমার সমস্ত ব্যক্তিগত কথা আপনাকে জানাতে হবে? না, সেরকম কোনো ব্যাপার নয়, তবে জানলে হয়তো আমি সাহায্য করতে পারতাম। আসলে আমি শহরের নতুন পুলিশ কমিশনার হিসেবে আজই চাকরিতে জয়েন করতে চলেছি, আর আমার প্রথম কেসটা না হয় আপনাকে দিয়েই শুরু হোক, কোনো অসুবিধা নেই তাতে। রজতের কথা শুনে সোনালীর প্রাণে জল আসে। সে বুঝতে পারে তার এঙ্গেজমেন্টে এসে এরকম অশান্তি সৃষ্টি করা লোকটাকে রজতের মতোই কেউ শায়েস্তা করতে পারবে। তাই সে রজতকে সমস্ত কথা বলে দেয়। সব কথা শুনে রজতের আর বুঝতে বাকি থাকে না যে ওই ছেলেটা মিথ্যা কথা বলেছে। সোনালীর এঙ্গেজমেন্টটা ভেঙে দেওয়াই তার একমাত্র লক্ষ্য ছিল। সোনালীর কাছ থেকে লোকটির মুখের বর্ণনা নিয়ে রজত মাত্র 40 থেকে 50 মিনিটের মধ্যেই ওই লোকটির ছবি আঁকিয়ে সোনালীর সামনে হাজির করে। রজত শহরের বিভিন্ন পুলিশ স্টেশনে সেই ছেলেটির ছবি পাঠিয়ে তার খোঁজ খবর করতে থাকে। কিছুক্ষণের মধ্যে তারা ছেলেটির খোঁজও পেয়ে যায়। রজত এবং সোনালী দুজনেই রোহানদের বাড়িতে চলে যায়। তুমি যদি এখনই সত্যি কথা না বলো তাহলে তোমাকে জেলে যেতেই হবে, আর যদি সত্যি কথা বলে দাও তাহলে আমি চেষ্টা করতে পারি আমার এই বন্ধুকে বলে তোমার শাস্তি কিছুটা মুকুব করাতে।
বিশ্বাস করুন ম্যাডাম, আমার এসব করার কোনো ইচ্ছা ছিল না। আমার মায়ের প্রচন্ড শরীর খারাপ, চিকিৎসার জন্য আমার টাকার দরকার ছিল, তাই আমি রঞ্জিতের কাছে টাকা চাই। আর রঞ্জিত আমার দুঃসম্পর্কের দ্বিতীয় হয়, কিন্তু ওরা চেয়েছিল আমি আপনার বিয়েটা ভেঙে দিতে পারলে তবেই টাকাটা দেবে, তাই আমাকে সব করতে হয়েছে। তুমি যে এরকম ভাবে একজনের জীবন নষ্ট করে দিয়ে তোমার মায়ের চিকিৎসার টাকা জোগাড় করলে, সেটা জানলে তোমার মা খুশি হবে তো? রোহন আর কিছু না বলে লজ্জায় নিজের চোখ নামিয়ে নেয়। রজত এবং সোনালী দুজনেই রোহনকে সোনালীদের বাড়িতে নিয়ে যায়। সোনালীর সঙ্গে রোহনকে দেখে বাকিরা রেগে গেলেও রঞ্জিত এবং জয়া বেশ ভয় পেয়ে যায়। তারা নিজেদের ভয়কে প্রকাশ না করে সোনালীকে আরো নানান রকমের খারাপ খারাপ কথা বলতে শুরু করে। আমি তোমার মতো এমন মেয়ে সত্যি আর কোথাও দেখিনি। এমন ভাবে বাড়ি ছেড়ে চলে গেলে যেন তোমার কতই না লজ্জা লেগেছে। আর এদিকে তুমি বাড়ি ছেড়ে তোমার পুরানো স্বামীর কাছে গিয়েছিলে, আর সাথে করে এটা আবার কাকে নিয়ে এসেছো? উনি আমাদের শহরের নতুন পুলিশ কমিশনার আর আমার বন্ধু। আমার বাড়ির লোকেদের সামনে আজকে এত বড় সত্যি কথাটা জানাজানি হবে, আর সেখানে নিয়ম কানুন আইন থাকবে না, তা কি করে হতে পারে? কি সত্যি কথা রে মা, তুই কি বলছিস? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। রোহন সমস্ত সত্যি কথা সোনালীর বাড়ির সকলের সামনে বলে দেয়। সব সত্যিটা জানার পরে সোনালীর দাদারাও তাদের স্ত্রীদের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাদেরকে নানান রকম ভাবে তিরস্কার করে। রঞ্জিত এবং জয়া দুজনেই স্বীকার করে নেয় তারা কেন এবং কিসের জন্য এমন কাজটা করেছিল। আমি শুরু থেকেই জানতাম যে আমার মেয়ে কোনোদিন এমন কিছুই করতে পারে না, যার জন্য ওর বাবা মা দাদাদের ছোট হতে হয়। তাই তোমরা সবাই আমার মেয়েকে অপমান করলেও, খারাপ কথা বললেও আমি কিন্তু বলিনি। আপনাদের পরিবারের ব্যাপারে এখন এই মুহূর্তে আমার ঢোকাটা বড্ড অদ্ভুত লাগলেও একটা কথা না বলে পারছি না। এরকম পরিবারে থাকলে সোনালীর সাথে আবার এমন কিছু ঘটতেই পারে। আজ নয় আমি ওকে প্রাণে বাঁচিয়ে নিয়েছি, কিন্তু ভবিষ্যতে কখন কে কিভাবে বাঁচাবে তার তো কোনো গ্যারান্টি নেই। তাহলে তুমি বলো বাবা, আমাদের এখন কি করা উচিত? আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই জেনে গেছে যে আমার মেয়ে বিবাহিত। এরপরে ওর জন্য আর তো অন্য কোথাও ভালো সম্বন্ধ আমরা পাবো না। আমরা আমাদের মেয়ের কিভাবে বিয়ে দেব? আপনারা যদি অভয় দেন তাহলে আমি সোনালীকে বিয়ে করতে চাই। আমি জানি আমি সোনালীকে আজই চিনেছি, কিন্তু এই একদিনের চেনাতে আমি বুঝেছি ও কতটা সৎ আর কতটা ভালো মনের মানুষ। সোনালী যদি রাজি থাকে তাহলে আমি সোনালীকে বিয়ে করতে চাই, আমার তাতে কোনো আপত্তি নেই। রজতের এই কথা শুনে রতনবাবু, মীনা দেবী এবং সোনালী তিনজনেই প্রচন্ড অবাক হয়। সোনালী প্রথম প্রথম একটু লজ্জা পেলেও সেও রজতের সঙ্গে বিয়ে করতে রাজি হয়ে যায়। আর সেই দিনই সোনালীর সঙ্গে রজতের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান সম্পন্ন হয়। কয়েকদিনের মধ্যে খুবই ধুমধাম করে রজত এবং সোনালীর শুভ বিবাহ হয়। সামান্য একজন ব্যবসায়ীর সঙ্গে সোনালীর বিয়ে আটকাতে গিয়ে রঞ্জিত এবং জয়া যে সোনালীকে এমন উঁচু স্তরে পৌঁছে দেবে তারা নিজেরাও ভাবতে পারেনি। তাই তাদের কাছে মুখ গোমড়া করে বিয়েতে উপস্থিত থাকা ছাড়া আর কিছু করার থাকে না।